দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব আবু আলম শহীদ খান, আপনি আজকে জানেন যে আজকে সারাদিনই আসলে ঢাকায় আলোচনার একটাই বিষয় ছিল, সেটা হলো মার্চ ফর গাজা। মানে সোহরাওয়ার্দী উদ্যানের যে অনুষ্ঠান হলো, ব্যাপক লোকের সমাগম হলো। এবং আমি যদি বলি যে 5 আগস্টের পরে এত জনসমাগম আসলে আর হয়নি। তো দলমত নির্বিশেষে সবাই আসলে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। এই যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশকে আজকে দেখলো নতুন করে, তো এইটা নিয়ে কি আপনি আশাবাদী হতে পারেন যে আগামীতেও বিভিন্ন ইস্যুতে এরকম ঐক্যবদ্ধ হতে হবে? না, এই অনুষ্ঠান বা এই যে এত বড় মানুষের সমাগম, এত মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম খুবই গুরুত্বপূর্ণ। কেননা গাজাতে যা হচ্ছে সেটা মানবতা বিরোধী এবং আমরা সবসময় এটা নিন্দা করেছি এবং এই নিন্দা প্রকাশের জন্য আজকে বাংলাদেশের মানুষ দেখিয়েছে যে তারা কতটা ঐক্যবদ্ধ। তো এই ইস্যুতে যে ঐক্য আপনি দেখছেন, সেই ঐক্য অন্যান্য বিষয় হবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ রাজনৈতিক ইস্যুগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। যখন একটা নির্বাচন আসবে তখন সেই নির্বাচনে বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন জোট হবে এবং তারা তখন তাদের ইস্যুগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। সুতরাং এই ঐক্য যে নির্বাচনে হবে বা রাজনীতিতে হবে, এটা প্রত্যাশা আমি করি না, প্রত্যাশা করার দরকারও নাই। কারণ প্রত্যাশা করা যাবে না এই জন্য যে গণতন্ত্রে তো আপনার বহুমত থাকবে। আজকে একটা ইস্যু, যে ইস্যুটা খুবই আমাদের মানবিক ইস্যু, অরাজনৈতিক, আমাদের জন্য অরাজনৈতিক ইস্যু, এবং এখানে আমাদের সবারই একই ধরনের বক্তব্য এবং এই বক্তব্য কিন্তু বাংলাদেশ 54 বছর ধরে দিয়ে আসছে। আমরা সবসময় ইসরায়েলের যে আগ্রাসন সেটার বিরোধিতা করেছি, মানে দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে সরকার সেটাই করেছে এবং মানুষও সেটা করেছে এবং আমরা এখনও তাই করে যাচ্ছি। এখন এইখানে আমাদের যে ঐক্য আমরা দেখালাম, নিশ্চয়ই পৃথিবী দেখবে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আমাদের যে মুসলিম দেশগুলো আছে, মুসলিম উম্মা এবং বড় বড় যে দেশগুলো আছে আশেপাশে, জর্দান, সিরিয়া, আপনার ইরান, ইরাক, এমনকি আমাদের তুরস্ক, সৌদি আরব, এবং আমাদের এই মুসলিম দেশগুলোর দুজনের কাছে পারমাণবিক শক্তি আছে এবং তাদের যে মাইট, সেই মাইট কিন্তু ইসরায়েলের চেয়ে শত শত গুণ বেশি। তো তারা যদি কিছু না করেন, তারা যদি এই ব্যাপারে মানে ইন্টারভেন না করেন, সোচ্চার না হন, শক্তি প্রদর্শনে রাজি না হন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোন পথে হবে এটা আমাদেরকে অনেক চিন্তা করতে হবে। আজিজ ভাই, আজকে যে একটা অনন্য উদাহরণ তৈরি হলো, এই যে লাখ লক্ষ মানুষের জমায়েত হলো এবং কোনো রাজনৈতিক শক্তি কিন্তু কোনো নেতৃত্ব ছিল না। তো রাজনৈতিক শক্তির বাইরেও তো আসলে একটা বড় শক্তি সাধারণ জনগণের যে শক্তিটা রয়েছে। তো এইখানে আজকে নেতারা বলছেন, যারা খুব সামান্য কিছু লোক সেখানে বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে আজকে যারা উপস্থিত ছিলেন, বিএনপি, এনসিপি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, যে তাদের ভিতরে মতভিন্নতা থাকলেও কমন একটা প্ল্যাটফর্মে এসে সবাই আসলে একত্রিত হয়েছেন। তো এইটা তো আমাদের জন্য একটা অন্য উদাহরণ। আগামীতেও যদি এরকম কোনো কমন ইস্যু থাকে, সেক্ষেত্রেও এরকমের একটা জমায়েত হতে পারে। বাঙালি বহু সময় এরকম অনন্য উদাহরণ রেখেছে। মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হবে, সেখানেও এরকম ঐক্যবদ্ধ ছিল। তারপরে এই আপনার বিভিন্ন সময় 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনে কিন্তু ছাত্র অগ্রভাগী ছিল, কিন্তু জাতি কিন্তু মোটামুটি সমর্থন দিয়ে গেছে। 24 তারিখে আপনি দেখেন 5ই আগস্টের যে পরিবর্তন ঘটলো, তার আগে আপনি দেখেন সব দলই ছিল, সব দলই তো একতাবদ্ধ ছিল। এবং এখনও আপনি দেখেন যে যদি ধরেন শেখ হাসিনা কিছু বলে, তখনও কিন্তু এক হয়ে যায়। তো ইস্যু ভিত্তিক কমন ইস্যু যদি হয় তখন কিন্তু এক হয়, কিন্তু সামনে নির্বাচন হতে পারে, সেই কারণে কিন্তু মতভেদ কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং ইস্যুটা যদি কমন হয় সেক্ষেত্রে জাতীয় ঐক্যবদ্ধ হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমি শহীদ ভাইকে একটু আগেই বলছিলাম যে ধরেন আমাদের তো একটা পর্যায় পর্যন্ত কিন্তু যদি একমুখী শিক্ষা হতো, সেটা এসএসসি হোক, ইন্টারমিডিয়েট হোক, তাহলে কিন্তু জাতির চেতনাটা একরকম হতো। এখন কিন্তু মাস্টার্স পর্যন্ত সার্টিফিকেট পায় 10-12 প্রকারের শিক্ষা। এই 10-12 প্রকার চিন্তার জাতি কিন্তু তৈরি হয়, যার ফলে কোনো ইস্যুতে আমরা সহজে এক হতে পারি না। এখানে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলমানদের গাজা মারতেছে, এখন সবাই ডাক দিছে, সবাই আসছে। এরপরে ধরেন পলিটিক্যাল পার্টি যারা গেছে, তারা হয়তো আবার ফের গেছে অন্য আরেকটাও কারণ আছে, আমাদের এখানে যাওয়া দরকার, মুসলিম নিগৃহীত হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে, আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম যে এই যে গাজায় নিধনটা চলছে, 15 মাসে প্রায়
50,000-এর বেশি লোক মেরে ফেললো। কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি, কোথায় মুসলিম বিশ্ব, কোথায়? আর এই যে হত্যাযজ্ঞ চলছে তার পিছনে ওপেন আমেরিকার সমর্থন আছে, ওপেন। আমেরিকাকে কেউ বকা দেয় না কেন? একটা আপনি শুনছেন এই মিটিংয়ে, কোনো মিটিংয়ে শোনেন বক্তৃতা? সমস্যাটা হচ্ছে আমেরিকা। গাজার জন্য মূল সমস্যা হচ্ছে আমেরিকা, ইহুদিরে না। ইহুদি একটা, যদিও সত্য কি মিথ্যা জানি না, হিটলার বলে গেছিল কিছু ইহুদি রেখে গেলাম বোঝার জন্য। এটা হতে পারে তার নামে চালানো হইলেও কথাটা কিন্তু ঠিক। সারা বিশ্বে ছড়ায় ছিটে ইহুদি আছে মাত্র 2 কোটি, 1.5 কোটির মতো ইহুদি আর কি সারা বিশ্বে ছড়ায় ছিটে আছে। এটা তো মুসলমানরা যদি আজান দিয়ে নামে তো পায়ে পিষ্ট করে মেরে ফেলতে পারে না তো। সারা বিশ্বে দেখেন মোসাদ খুব বলে 1 লাখের উপরে আছে। হ্যাঁ, এই ইসরায়েলের জনসংখ্যায় 1 কোটির কম। কে? ইসরায়েলের জনসংখ্যায় 1 কোটির কম। এই জন্য আপনি দেখেন এরা সারা বিশ্বে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলে এই মোসাদ। আমেরিকায় দেখেন অল্প লোক তারা। এই আমেরিকার আমি দেখলাম একটা লেখা বেরোচ্ছে 1/4 বিশ্ববিদ্যালয়ের ভিসি হলো ইহুদিরা। হ্যাঁ, ওরা বিজ্ঞানে বলেন, জ্ঞানে বলেন, পুরো জাতিটা কিন্তু সংগঠিত, খুব শিক্ষিত, বিজ্ঞান মনস্ক সব। কিন্তু আমাদের মুসলমানরা সব দেখেন একটা আর একটার সাথে ধরাধরি, একটা আর একটার সাথে। কোথায় সৌদি আরব আমাদের পূর্ণভূমি, কোথায় এখন বলেন? একটা শব্দ শুনছেন? ইরাকের শব্দ শুনছেন? বড় বড় দেশ যারা আমরা মনে করি, ওই দেখেন না সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরের দিন আমাদের দেশে ঈদ হয়, এটা তো স্বতঃসিদ্ধ হয়ে গেছে। ওটাকে সৌদি আরবে এইটা হয়েছে, সুতরাং আমরা সব মানি। হ্যাঁ, সৌদি আরব কোথায়? মুসলমান নিধন করে ফেলতেছে, কোথায়? এই জন্য বলছি যে আসলে সমস্যা যেখানে সৃষ্টি সেখানে তো আমরা কথা বলছি না। এখন আমেরিকা বিশ্বায়নের, ধরেন বিশ্বায়নের যুগে আমেরিকারও তো প্রতিপক্ষ আছে। এটা এইভাবে স্লোগান মিছিল করে আমাদের দেশে ধরেন এখন লাখ লাখ লোক হয়েছে। এখন যদি সব লোকের 18 কোটি লোকও যদি মিছিলে বেরোয়, সমস্যার সমাধান হবে না। সমস্যার মূল রুট হচ্ছে আমেরিকা, ওখানে আপনাকে চাপে ফেলতে হবে। এখন ট্রাম্প পাগলা পাগলি দেখ না, পণ্যের উপর শুল্ক আরোপ করছে, পাল্টা সিম শুল্ক আরোপ করছে। তো সমস্যার রুট কজ আমাদের দেখতে হবে। এখন ধরেন তাদের টার্গেট যা বুঝতেছি, গাজা খালি করে ফেলবে। এখন আমাদের বাংলাদেশের পক্ষে আসলে কতটুকু কি করা সম্ভব হবে, যদি আবু আলম শহীদকে আপনার কাছে জানতে চাই। এই যে আজিজ ভাই যেটা বললেন যে 18 কোটি মানুষও যদি আসলে রাস্তায় নামে, এই যুদ্ধের উপরে কি কোনো ইম্প্যাক্ট ফেলে? আজকে কিন্তু সমাবেশ থেকে বলা হয়েছে যে ইসরায়েলে পণ্য বর্জন করা, যদি এই কাজটা হয় সেক্ষেত্রেও কি কোনো প্রভাব পড়ে ইসরায়েলে পণ্য বর্জনে? প্রথমত হচ্ছে যে আমরা এখানে যাই করি না কেন তার প্রভাব খুব সামান্য, বাট একটা আন্তর্জাতিক প্রভাব তো আছে। সারা বিশ্বেই মার্চ ফর গাজা বা মার্চ টু গাজা অনেক নামে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনদের সমর্থন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপের বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে, প্রথম থেকে হয়েছে, কিন্তু তাতেও কিন্তু কিছু থামেনি। বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিচ্ছিল একেবারে ছাত্ররা এক সময়। তারপরেও যে 50,000 মানুষ মারা গেছে, যেটা বললেন আমাদের প্রবীণ সাংবাদিক, যে গাজা স্ট্রিপ মনে হয় পুরোপুরি খালি করে ফেলবে, এটা হলো তাদের প্ল্যান। শুধু ওই প্ল্যান মতো তারা তাদের কাজ করে যাচ্ছে। আর পণ্য বর্জনের যে বিষয়টা, আমরা আমাদের এই যে ইয়াটার ফলে আন্তর্জাতিক একটা পরিমণ্ডলে আমাদের হয়তো ইমেজটা বাড়বে এবং আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলতে পারবো। পণ্য বর্জন, আপনি কার পণ্য বর্জন? ইসরায়েলের পণ্য কোথায়? আপনি যে পণ্য বর্জনের কথা বললেন, এইটার মালিকানা ইহুদির কাছে থাকতে পারে। সেই ইহুদি কি জায়নিজমে বিশ্বাস করে কিনা এটা তো করতে হবে। আপনি বাটাতে হামলা করলাম আমরা, যে ইসরায়েলি পণ্য, আপনি কোকোকলা বর্জন করতেই পারেন যে হ্যাঁ ওটার ইহুদি মালিক নাকি আছে। তো এগুলো তো ভাই ইসরায়েল থেকে পরিচালিত হয় না। ইসরায়েলের কি পণ্য আছে? ইসরায়েলের পণ্য হলে ইন্টেলেকচুয়াল পণ্য, তার কাছে আছে সামরিক শক্তি, আয়রন ডম আছে, সে কিনে এটা, বাট আয়রন ডম আছে, সেটা আপনি কিনবেন না, কেনার দরকার নেই, আপনার লাগবে না। স্পাইওয়্যার আছে, আপনার আছে প্যাগাসাস স্পাইওয়্যার, যেটা আমরা কিনেছি অলরেডি এবং এটা ব্যবহার হতো এরকম শুনেছি, বাট এটা নিয়ে তো আমরা কোনো কথা বলি না। তাই প্যাগাসাসটা ফেলে দেন এখন নদীতে। আপনি ইসরায়েলের যে এখনকার যে সামরিক যে পদ্ধতি, তাতে একটা নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখেছেন যে তারা কি বসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে গাজাতে হামলাগুলো পরিচালিত করছে, যেখানে তারা মানুষ পাঠানোর দরকার নেই, তারা ওখানে বসে একটা ভালো সুন্দর জায়গায় বসে একটা নিশ্চুপে এই কাজগুলো করে যাচ্ছে। এই ইয়াটা সাপ্লাই করছে কে? গুগল।
তাদেরকে সাপ্লাই করছে। তো আপনি এখন গুগল বাদ দেন না, গুগল বাদ দিলে তো আপনি অচল হয়ে যাবেন। বাদ দিতে পারবেন না। সো এই যে পণ্য বর্জন, অমুক তমুক হ্যান ত্যান, এগুলোতে আসলে কোনো কিছু হয় না, হবে এটাকে নেগোশিয়েট করতে হবে। আপনি ওই যে উনি ঠিক বলছে, যদি সব মুসলমানরা একসাথে আজান দিয়ে নামে পিষে ফেলতে পারি, এটা একটা কথার কথা, আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, কারণ এরকম নামার সম্ভাবনাও নাই এবং নামলেও আমরা পিষে ফেলতে পারবো না। কারণ এরকম চেষ্টা 67-এ করা হয়েছে, 48-এ করা হয়েছে। 67-এর যুদ্ধে ইসরায়েলের যে সক্ষমতা ছিল তার চেয়ে অনেক সক্ষমতা নিয়ে ইজিপ্ট এবং জর্ডান হামলা করেছিল, কিন্তু পরবর্তীতে ওই মাঠ ছেড়ে চলে আসতে হয়েছে এবং পুরা সিনাই দখল করে ফেলেছিল। সেগুলো তো ইতিহাসে আছে। সুতরাং ওইভাবে করা যাবে না। যে টু স্টেট থিওরি যেটা আছে, যেটা বলা হচ্ছে যে দুটা স্বাধীন দেশ এবং তাদের মধ্যেকার যে সম্পর্ক, সুসম্পর্কের মধ্য দিয়ে এইটা করা গেলে একটা করা যেতে পারে। এখন আপনি ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবেন, এই ধারণা নিয়ে যারা কাজ করে তাদেরকে অনেক চিন্তা করতে হবে, কারণ গত 75 বছরে আমরা এটার কিন্তু কিছুই করতে পারি নাই। সুতরাং আমাদেরকে এখনও চিন্তা ভাবনা করে দেখতে হবে যে ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব কিনা। আমার ধারণা, মানে আমার এটা ব্যক্তিগত ধারণা বা অবজারভেশন, যে ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে না। সুতরাং ইসরায়েল যে চাচ্ছে যে প্যালেস্টাইনও পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবে, অন্তত গাজা স্ট্রিপটা মুক্ত করে ফেলবে, এটাও তাদের ভুল এবং তাদের এটা অ্যারোগেন্সি। সুতরাং এখানে আলাপ আলোচনা করতে হবে। এখানে জাতিসংঘ যেটা বলছে, ইউএসকে একটা বড় রোল প্লে করতে হবে, সৌদি আরবকে একটা বড় রোল প্লে করতে হবে। সৌদি আরব যদিও বলেছে যে তারা এটা সমর্থন করে না, এই যে এখন গাজাতে যা চলছে, এবং তারা মানবিক সাহায্য ওপেন হোক এটা চাচ্ছেন। তো এখানে সৌদি আরবকে আরও একটু স্ট্রংলি যদি না বলে, ইউএস যাদেরকে মিত্র মনে করে আরব বিশ্বে, তাদেরকে সোচ্চার হতে হবে এবং অন্যান্য শক্তিকেও সোচ্চার হতে হবে। যে কোনো সমস্যা আলাপ আলোচনা এবং নেগোসিয়েশন, এর বাইরে কিন্তু কোনো সমাধান নাই। এই যে ইউক্রেন দেখেন, এখন আলাপ আলোচনা ছাড়া সমাধান হচ্ছে। যুদ্ধ আসলে কোনোই সমাধান আনে না, যুদ্ধ কখনোই সমাধান হয় না। এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমরা যে আমাদের যে সংস্কৃতি, ওই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শত শত যুদ্ধ আমরা অলরেডি করেছি, এখনও কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে, বাট যুদ্ধের মধ্যে দিয়ে কোনো সমাধান হয় না। ভিয়েতনামও যুদ্ধের মধ্যে দিয়ে সমাধান হয়নি। পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে যখন উইথড্র হয়েছে তখন সমস্যার সমাধান হয়েছে। এখন বাগরামে আবার ইউএস বেস হচ্ছে, এরকম একটা খবর বের হয়ে গেছে না, যেখান থেকে তারা চলে গেছিলো। সো এগুলো সবই কিন্তু সারা পৃথিবী জুড়ে আলাপ আলোচনার ভিত্তিতেই আপনার জিনিসগুলো ঘটবে এবং সমাধানও বের করতে হবে আলাপ আলোচনা। সেই সমাধান বের করার কোনো রাস্তা কি আজিজ ভাই দেখেন? আর ইসরায়েলে পণ্য বর্জনের ব্যাপারে যেটা আসছে, আপনি পণ্য বর্জন করলেন, আপনার হাতে কি কোনো বিকল্প রয়েছে? পণ্য বর্জন, বাংলাদেশে শুধু পণ্য বর্জন করে কি করবেন? সারা বিশ্ব কিন্তু আমরা যেভাবে বলছি, মুসলমান কাঁদো, যার যার মতো এটা নিয়ে হয়তো কাঁদো, কিছু প্রোটেস্ট হচ্ছে। আমেরিকাতে 50টা স্টেটে প্রতিবাদ হয়েছে, সেখানে শুধুমাত্র ইহুদিরা ছিলেন, ইসরায়েলি না, সেখানে অন্য ধর্মের লোকও নেমেছে, কারণ এই হত্যাযজ্ঞ কেউ পছন্দ করে না। কিন্তু আমেরিকান স্টেট পলিসি এটা হচ্ছে ইহুদিদের পক্ষে, এবং তারা এনিওয়ে গাজাকে আপনার খালি করবে, এটা হলো আমার ধারণা। হ্যাঁ, বল প্রয়োগ, এটা ট্রাম্পের ডিক্লারেশন তো আছে। হ্যাঁ, বা বল, এখানে আমেরিকার একটা শান্তি বাহিনীও থাকবে, বা বল প্রয়োগ করবে। এবং আমার বক্তব্য এখানে, যখন বলের এই শক্তি প্রয়োগে ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, ততক্ষণ কিন্তু আলোচনা করে সমাধান আসবে না। হ্যাঁ, যেমন ধরেন আমরা রাশিয়ার ইউক্রেন বলছি, ইউক্রেন ছোট, রাশিয়া বড়, আলোচনা কিন্তু সমাধান আসতেছে না সহজে। ট্রাম্প তো বলছিল যে প্রথম আসেই সে এটা সমাধান করতে পারেনি তো এখনো। তো সুতরাং এই জন্য পাওয়ার ব্যালেন্সও লাগবে। হ্যাঁ, আর পণ্য বর্জন সমাধান, ধরেন ভারতের পণ্য বাংলাদেশে আসে যে হারে, ওই পণ্যগুলো কিন্তু ইসরায়েলের পণ্য, যে শহীদ ভাই বলছে ইন্টেলেকচুয়াল পণ্য, যে পণ্যকে আপনি ধুতে পারবেন না, ছুঁতে পারবেন না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ইসরায়েলের যে মেধা আপনি কিভাবে প্রোটেকশন করবেন? এই স্লোগান দিয়ে পারবেন না তো। মেধার কাউন্টার মেধা দিতে হবে। হ্যাঁ, বিজ্ঞানের যুগে এইসব, বিজ্ঞানের যুগে স্লোগান তো সমাধান না। এই জন্যই আমি বলছি যে পণ্য বর্জন, হ্যাঁ এটা একটা চাপ হইতে পারে ছোটখাটো, কিন্তু ইসরায়েলের জন্য পণ্য বর্জন কোনো সমাধান। কিন্তু এই পণ্য বর্জনের ঘোষণাটাও আপনি দিচ্ছেন ফেসবুকে, যেটাও ইসরায়েলি প্রোডাক্ট, ইহুদিদের ওই অর্থে। মানে ইসরায়েল এবং ইহুদিকে কিন্তু পৃথকভাবে দেখতে হবে। অনেক ইহুদি আছে আমেরিকা, কানাডা, ইউরোপে, তারা কিন্তু প্যালেস্টাইনের সমর্থনে আন্দোলনে যায়, মিছিল করে এবং এদের সমর্থনে অন্যান্য অনেক সাপোর্ট তারা দেয়। সুতরাং আপনি ইহুদি এবং ইসরায়েলকে আমরা যেভাবে সাধারণভাবে একভাবে দেখি, সেই একভাবে দেখা থেকে একটু বেরিয়ে আসতে হবে। এবং ইসরায়েলের ভিতরেও অনেকে, ইসরায়েলের ভিতরে হচ্ছে না, এবং ইসরায়েলে তো নারী ও শিশু আছে।
তাই না? এখানেও নারী শিশুরা যেমন মারা যাচ্ছে, এরকম যদি কাউন্টার অ্যাটাক হয়, আমরা যদি ইসরায়েলকে ধ্বংস করে দিতে চাই, যেটা আমরা কেউ কেউ মনে করি, তাহলে ইসরায়েলের নারী শিশুদের কি হবে? তাদের সবাইকে কি আমরা ধ্বংস করে ফেলবো? একই রকম হয়ে যাচ্ছে না? এইটাই প্রশ্ন। আইজ ভাই, এইখানে আসলে বাংলাদেশ সরকারের যে ভূমিকাটা, তারা এই হামলার নিন্দা করেছেন এবং এই যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এই স্টেটমেন্টের বাইরে কি আমাদের সরকারের আসলে কিছু করার আছে? হ্যাঁ, সরকার ধরেন, আমাদের তো নিজস্ব সরকারের সমস্যাও আছে, আমাদের দেশের ভিতরেই সমস্যা আছে। এটা তো প্রায়োরিটি দিয়ে করতে পারবে না। এটা হলো বড় মুসলিম দেশগুলো, এটা যারা ধরেন ওআইসি অর্গানাইজেশন, তারা ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু ওআইসির ভিতরে তো আন্ডারস্ট্যান্ডিং নাই, সমস্যা। আমার কাছে তো মনে হয় যে মুসলমানদের ভিতরে বেশি মানে অনৈক্যটা একটু বেশি। হ্যাঁ, ওআইসি এখানে লিডিং রোল নিতে পারত। তো এখন ইসরায়েলিরা এমন সারা বিশ্বে ছড়াইছিটে এমনভাবে আছে যে আলাদাভাবে ইসরায়েলকে ইয়ে করো, যেমন পেগাসাস আমাদের দেশে আছে। গভর্নমেন্ট তো, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো স্বীকারও করে নাই, কিন্তু গোপনে নিচে এটা প্রয়োজন ছিল নিচে সরকার। এখন এই ধরনের তাদের যে প্রযুক্তির বাইরে যেহেতু আপনি বললেন না যে আপনার মোবাইল ইউজ করে, অ্যাপ ইউজ করে চালায়, তো এগুলো অ্যাভয়েড করবেন কীভাবে? বিজ্ঞানের যুগে তো অ্যাভয়েড করারও সুযোগ নেই। তো এই জন্য বলছি যে এক পাওয়ার ব্যালেন্স, ক্ষমতার ব্যালেন্স, সেক্ষেত্রে আমেরিকাকে যতক্ষণ চাপে না ফেলতে পারবেন ততক্ষণ পর্যন্ত এইটা নেগোশিয়েট হবে না, সমাধান হবে না। এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ এখানে তো ইসরায়েলের ধরেন যদি আপনি বলেন, নেতানিয়াহু এখন বিশ্বের সবচাইতে মানে মানে কসাই হচ্ছে, সবচেয়ে বড় কসাই, নির্দয়ভাবে মানুষ মারতেছে, বলেন নির্দয়ভাবে মুসলমান নিধন করতেছে। এবং আমেরিকা একদম দেখেন আগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে এবং ওপেন দেখেন, তারা সরকার পরিবর্তন হয়। এই যে বাইডেন চলে গেল, ট্রাম্প আসছে, পলিসি এক আরো কঠোর না। এবং অনেকে ধারণা ছিল যে ট্রাম্প আসলে বিশ্বব্যাপী হয়তো যুদ্ধটা কমতে পারে, কিন্তু আসার পর কিন্তু আসলে এটা যুদ্ধ কমলে ওই ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু তাদের পলিসি কোনো গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ করতেছে না। দেশে পলিটিক্স করে সরকার বদলে যায়, তাদের তো সুবিধা যে 2 টার্ম গেলে তো প্রেসিডেন্ট বদলাবেই, তারপরেও কিছু হয় না। এই জায়গায় পলিসি সেম। এই জন্য যতক্ষণ এখন আমাদের পক্ষে ধরেন বাংলাদেশের পক্ষে যেটা বললেন, আমেরিকার বিরুদ্ধে তো আপনি বাংলাদেশ সরকারও তো বিভিন্ন বিশ্বে লবি করতে পারবে না। বাংলাদেশ সরকারের স্ট্রেংথ কতটুকু বা বাংলাদেশের স্ট্রেংথ কতটুকু, এই জন্য বড় শক্তি সেটা হলো যদি ওআইসি কালেকটিভলি মুভ করতো, তাহলে হয়তো একটা সমাধানের পথ পাওয়া যেত। এছাড়া আমার কাছে মনে হয় না যে এইসব স্লোগান মিছিল করে এই যে এটার সমস্যা, ইসরায়েলিদের সমস্যা মিট আপ করা সম্ভব। এই যে আমরা একত্রিত হতে পারছি না মুসলিম দেশগুলো, এবং এই যে পণ্য বর্জনের অনেক কথা বলে, মুসলিম দেশগুলোও কি জ্ঞান বিজ্ঞানে এত দূর আগাচ্ছে বা তারা কি এটার আসলে চর্চা করছে? যেমন ফেসবুকের কথা যদি আমি ধরি, এটার বিকল্প কি কোনো মুসলিম এটা নিয়ে গবেষণা করছে যেটা আমরা একটা বিকল্প তৈরি করতে পারবো? এই জায়গাটায় কি মুসলিমরা অনেক পিছিয়ে থাকছে? বলুন শহীদ খান। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানে তো আমরা কতটা পিছিয়ে আছি এটা তো বলার অপেক্ষা। আমাদের এখানে মুসলিম দেশের যে রিসোর্স আছে জ্ঞান বিজ্ঞানে, তারা এগিয়ে যে তার মানে যাওয়ার মতো সুযোগ কি তাদের সামনে নেই? তাদের নিশ্চয়ই সুযোগ আছে, এবং তারা চেষ্টা করলে তো একসময় তো জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের বিশাল ইতিহাস ঘাটলে দেখা যাবে যে আমরা অনেক 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 কিছুর সাথে সেটা এখন তো আর এটার সাথে যুক্ত নেই। এখন তো আমরা ভোগ বিলাস এবং রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রে গণতন্ত্র নাই, দিনের পর দিন আপনি কর্তৃত্ববাদী শাসন চালাবেন, তো সেই সব নিয়েই আমরা আছি। তো আপনার ক্ষমতা এবং ক্ষমতায় থাকার জন্য যা যা করণীয় সেগুলো করছি। এখানে ওয়াইসির কথা যেহেতু বারবার বলা হচ্ছে, এখানে আমার মনে হয় যে মিডল ইস্টের কাছে কিন্তু একটা অস্ত্র ছিল, বড় অস্ত্র ছিল, যেটা তেল, যেটাকে ব্যবহার করা হয়েছিল একসময়। এখন কিন্তু মিডল ইস্ট এইটাও ব্যবহার করতে সক্ষমতা নাই মনে হচ্ছে। কেন এখনও মিডল ইস্ট যদি বলে যে না, আমরা এই হামলা বন্ধ না করলে আমরা তেল উত্তোলন 1 মাসের জন্য বন্ধ করে দেব, মানে আমি একটা প্রপোজাল ফেস করছি। এই স্লোগান না দিয়ে এইটা যদি করা যেত যে আমরা সমস্ত মুসলিম কান্ট্রিকে বলি যে ঠিক আছে, হামলা বন্ধ না হলে 1 মাসের জন্য তেল উৎপাদন বন্ধ থাকবে। এখন আপনি বলতে পারেন তেল উৎপাদন বন্ধ করে তারা কি ক্ষতিগ্রস্ত হবে? আসলে তো ক্ষতিগ্রস্ত হবে না। তারা তো তেলের উপরে ভাসতেছে, এবং তেল থেকে যে টাকা তারা ইনকাম করছে ওইটা দিয়ে বসে বসে আরও 50 বছর খেতে পারবে তারা। তো সুতরাং আপনি 1 মাস 2 মাসের জন্য এই অ্যাকশনে যেতে কিন্তু আপনার কোনো অসুবিধা নাই, বাট এরা যাবে কিনা, এই যাওয়ার জন্য আমাদের মুসলিম নেতৃত্ব প্রস্তুত কিনা, এবং যেটা বললেন যে কে নেতৃত্ব দেবে, এরদোয়ান দিবে নাকি খোমেনি দিবে নাকি সৌদি আরব দিবে নাকি জর্দান দিবে? কয়েকটা 5টা দেশ তো আছেই যারা খুবই স্ট্রং, তুরস্ক, ইরান, সিরিয়া, জর্দান, মিশর। তো তারা যদি, ইরাকও আছে, তারা যদি সবাই মিলে এই চেষ্টাটা করতো, তাহলে কিন্তু একটা জায়গায় সমাধান পৌঁছানোর একটা পথ হয়তো বের হতো।
কিন্তু আমি তো গত এতদিন ধরে যুদ্ধ চলছে, 50,000 মানুষ অলরেডি নিহত, শিশু এবং নারী সহ, এবং তার মধ্যে আমি মিডল ইস্টের কোনো দেশে সোকল মুসলিম উম্মার কথা বারবার বললেও মিডল ইস্টের কোনো দেশকে বা কোনো রাষ্ট্রকে এই ব্যাপারে কঠোর কোনো আমরা করতে দেখিনি। উল্টা আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তেহরানে হামলা করে তাদের টার্গেট করে ফেলছে মোসাদ, তাই না? আপনি লেবাননে ফোনের মধ্যে কি লাগাই দিয়েছিল, একেবারে পুরা ফোন বাস্ট করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আরেক জায়গায় যে তারা তাদের টার্গেট ফুলফিল করতেছে। যে মোসাদ নামে ছোট্ট একটা যে গোয়েন্দা বাহিনী আছে, এটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা বাহিনী আপনি বলতে পারেন, যে তারা পারে না এমন কোনো কাজ নেই। আমাদের নিশ্চয়ই মনে আছে যে অলিম্পিকে যখন হত্যা করা হলো ইসরায়েলি খেলোয়াড়দেরকে, তারপর এটা নিয়ে অনেক ডকুমেন্টারি আছে, এমনকি একটা সিনেমাও আছে। খুঁজে খুঁজে তারা যেখানে পালিয়েছিল, খুঁজে খুঁজে 3, 4, 5 বছর ধরে হান্ট করে প্রত্যেকটাকে বের করছে এবং হত্যা করেছে। সো তাদের এই যে সক্ষমতা, এই সক্ষমতার কাছাকাছি তো আরব বিশ্বের কোনো ইন্টেলিজেন্স নাই। আপনি জ্ঞান বিজ্ঞানের চর্চা তো আছে, এটা করতেই পারেন। তা আপনি তো এখন টাকা থাকলে আপনি স্কার্ট কিনতে পারেন, টাকা থাকলে আপনি মিসাইল কিনতে পারেন। কিনতেছে, সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে না? তো আমরা তো এগুলো কিনছি, তো এগুলো ব্যবহারও করতে পারেন। সেইটুক সক্ষমতা তো আরব বিশ্বের আছে, কিন্তু তারা এটা করবে কিনা, করতে চায় কিনা, করার মতো নেতৃত্ব আছে কিনা, করলে কি হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে কিনা, সেখানেই বড় প্রশ্ন। আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আজিজ ভাই, আমরা একটু দেশের পরিস্থিতি আলোচনা করতে চাই। রোজার ঈদ শেষ হলো, আগামী 16 তারিখ 16 এপ্রিল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করবেন, এবং এই বৈঠকে নির্বাচনের একটা রূপরেখা নিয়ে তারা দাবি জানিয়েছেন। নির্বাচনের সুস্পষ্ট একটা রূপরেখা আসলে দিতে হবে, এবং সেটা ডিসেম্বরের জন্য নির্বাচন হয়। আপনার মনে হয় যে 16 এপ্রিল যে বৈঠকটা হবে প্রধান উপদেষ্টার সাথে, সেখানে নির্বাচনের রূপরেখা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাবে? ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 16 ডিসেম্বরের বৈঠকটা পিছানোর, 16 এপ্রিল, হ্যাঁ 16 মে এটা পিছাবে, একটু পিছাবে। তারপর কারণ ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিদেশে আছে, তিনি আসার পরে বৈঠক হবে, পরে ডেট ফিক্স হবে। তবে আমার যেটা যতটুকু আমার কমন সেন্স বলে এবং যা বডি ল্যাঙ্গুয়েজে দেখি, যে এই আলোচনাটা যদি রোড ম্যাপ না আসে ইলেকশনের, তাহলে কিন্তু আমার মনে হয় বিএনপি রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করবে, বিভিন্ন ফর্মেই হোক, যাই হোক, তাদের সাথে যারা আছে তাদেরকে নিয়েই। তবে আমার কাছে কেন যেন আগের যে সিচুয়েশন, এখন আমি দেখলাম যে প্রশাসন সংস্কার কমিশনের প্রধান, তিনি বললেন যে ডিসেম্বরের নির্বাচন সম্ভব হবে না, তবে আরো 2-4 মাস, অর্থাৎ জুনের মতোই বললো। এটা পরিষ্কার, এখন ইলেকশনের রোডম্যাপ বা ইলেকশনের শিডিউল দিয়ে দেওয়া উচিত, উনি বললেন। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার মনে হয় ইলেকশনটা হবে, তবে রাজনৈতিক দলের ভিতরে আপনার বেশ শিডিউল দিলেই মেরুকরণের পরিবর্তন কিছু ঘটবে বলে মনে হচ্ছে। কারণ এই দলগুলো যে এখন নির্বাচন তো হবেই, কিন্তু আপনি বলছেন যে এই ডিসেম্বরেই হবে না, ডিসেম্বরে হবে না, এটা হয়তো আমার ধারণা জুনের ভিতরে হয়ে যাবে, আমার কাছে মনে হয়েছে। কিন্তু এই অর্থাৎ রোডম্যাপ বলেন আর শিডিউল বলেন, শিডিউল ঘোষণা হলে এখন যে দলগুলোর যে আপনার যে দ্বন্দ্বগুলি দেখা যাচ্ছে, এই দ্বন্দ্বগুলো কিন্তু ভিন্ন ধরনের মেরুকরণ হবে আমার কাছে মনে হচ্ছে। যে আমার মনে হয় যে নির্বাচনের ব্যাপারে যদিও এক একজন এক এক কথা, বিশেষ করে ছাত্ররা বলেন, এই যে হোম উপদেষ্টা একটা কথা বললো যে ইউনূস সাহেবের আরো 5 বছর থাকা দরকার, ঈদগাহ মাঠেও জনতা বলছে, জনতার রেফারেন্স দিয়ে বলছে, এটা আসলে বাস্তবসম্মত না। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সমালোচনা অনেক করলে করা যাবে, কিন্তু এরা রোডম্যাপ দিচ্ছে না কেন? এখন যে সংস্কারের নামে ঝুলায় রাখছে, এই জন্যই তো দেশে অস্বস্তি। এই যে আপনার সম্মেলন হয়ে গেল, বিনিয়োগ সম্মেলন, কোনো আউটকাম নাই, তো আউটকাম নাই, চিনে গেলাম আউটকাম নাই। টাকালা তো দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে তো ইনভেস্টমেন্ট আসবে না। IMF এর লোন, থার্ড লোন পর্যন্ত এই যে টিম আসলো, আপনার অর্থ উপদেষ্টা বললো যে IMF এর পরের কিস্তি পাওয়া যাবে, কই এখন তো দেখি নানান শর্ত দিয়ে বসে আছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার বোঝা যাচ্ছে। আবার 26 সালে আমরা কিন্তু উন্নয়নশীল দেশে এটা
একবার এই গভর্নমেন্ট স্টেপ নিয়েছিল যে আমরা ওটা অ্যাকসেপ্ট করব না, আমরা পরে দেখব। 26 সালে যাচ্ছে, 26 সালে তো তখন লোন টোন সব কিছুর ইন্টারেস্ট হাই হয়ে যাবে, ট্যাক্স টুক্স সব হাই হবে। তো তাহলে যদি এখন যদি ইনভেস্টমেন্ট অর্থাৎ বিজনেসের কোনো গতি না আসে, বিনিয়োগ না থাকে, অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে কেউ বাইরের ফরেন ইনভেস্টমেন্ট বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এটা পরিষ্কার। যে ইউনূস সাহেব আমাদের ওয়ার্ল্ড ফেমাস লোক, তার কাছে যে বসে মুখ দিয়ে বলে যে আপনার কি চান, কি সব হেল্প করতে চায়। এ পর্যন্ত আমি দেখলাম যে $2.1 বিলিয়ন অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি পাইছে, কিন্তু একটা টাকাও দেশে আসে নাই, কেউ টাকা দিচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে ইলেকশন সব মিলে যদি ইলেকশনে যাই হোক, এখন আমাদের ভাগ্যে যা থাকে তাই, ইলেকশন শিডিউল দিয়ে ইলেকশন আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। দেশে একটা অন্তত পক্ষে একটা নির্বাচিত সরকার আসলে অন্তত অর্থনৈতিক গতিটা পাবে। কিন্তু নির্বাচন যদি পিছায়, আপনি বলছিলেন যে বিএনপি আসলে আন্দোলনে নামতে পারে, এই আন্দোলনে নামার মতো সক্ষমতা এখন বিএনপির রয়েছে কিনা সে প্রশ্নটা আমি একটু নেব। আমি একটু জনাব আবু আলম শহীদ খান আপনার কাছে জানতে চাই যে যদি আগামী জুনে নির্বাচন হয়, বাংলাদেশের যে অবস্থা তার সঙ্গে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ছাড়া নির্বাচন করার মতো অনুকূল পরিবেশ থাকে না, সেক্ষেত্রে আগামী জুনের কথা বলা হচ্ছে, জুন মাসে কি নির্বাচন করার মতো উপযোগী পরিবেশ বাংলাদেশে থাকে? কারণ ঝড় বৃষ্টি, বাংলাদেশের যে আবহাওয়া তাতে জুন মাস আমাদের নির্বাচনের জন্য উপযোগী মাস না। সে কারণে এই বিবেচনায় ইউনূস সাহেব কিন্তু একবার মাঝখানে বলেছেন যে মার্চেও নির্বাচন হতে পারে, জুনে না যেয়ে মার্চে। তো এখন মার্চে চিন্তা ভাবনা করা যেতে পারে, জুন আসলে ডিফিকাল্ট। তবে জুনে একবার নির্বাচন হয়েছিল, 96-তে জুন মাসে নির্বাচন হয়েছিল, 15 জুন। সো ওইটার একটা কারণে হয়েছিল, কারণ 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 15 জুন। তো এখন ধরেন জুনে করা যাবে না এরকম তো ধরা বাঁধা নাই, বাট জুন একটা অসুবিধার মাস, এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে কোনো সরকার বা পৃথিবীর যে কোনো সরকার, যদি আমরা ইতিহাসটা একটু পর্যালোচনা করি, ইভেন সোভিয়েত ইউনিয়নে যখন ক্রুশচেভ চলে যেতে হয়েছিল, তখন দেখবেন যে অর্থনৈতিক অবস্থা হলো খুব ইম্পর্টেন্ট। ওই সময় তাদের ওখানে ওই জন্য পাউরুটির জন্য লাইন ধরতে হয়েছিল ক্রুশচেভের সময়, যার কারণে ওই পরিবর্তনটা আসে, যদিও তার একটা টোটাল কন্ট্রোল ছিল। পৃথিবীর দেশে দেশে কিন্তু অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, মানবাধিকার না থাকা, গণতন্ত্র না থাকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, সেখানে সরকার কিন্তু তখন চলতে পারে না। তো এখন আমাদের দেশের এই জায়গাগুলোতে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে নেতৃত্ব দেওয়ার দরকার, সেই নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গত 8 মাসে আমরা তো অনেক আলোচনা করছি এই বিষয়ে, কিছু কিছু উপদেষ্টার নামও চলে আসছে মিডিয়াতে, এবং অনেকেই আলোচনা করেন যে অনেকেই তাদের কাজটা করতে পারছেন না এবং নেতৃত্বটা আমরা দিতে পারছি না। সেই জন্য আমাদের দেশে একটা ভালো নির্বাচন, আমি নির্বাচনের সাথে ভালো শব্দটা যুক্ত করতে চাই, কারণ নির্বাচন হলেই তো নানান কথা মনে হয়, 14, 18, 24 এবং অন্যান্য নির্বাচনের বিষয়ে আলোচনা আসে। আমরা একটা ভালো নির্বাচন চাই যেখানে সকল ভোটার ভোট দিতে পারবেন, উৎসবমুখর পরিবেশ থাকবে, কোনো ভয়ভীতি হবে না, কেউ ব্যালট বাক্স ছিনতাই করবে না, কেউ ব্যালট ভর্তি করবে না, রাতের বেলা কেউ ভোট দেবে না, এবং সুন্দর করে নির্বাচনের যে ডিসিরা তাদের মন মতো ফল ঘোষণা করবে। ডিসিরা কখনই মন মতো ফল ঘোষণা করতে পারে না, বিকজ ওইখানে তো আপনার 12 লক্ষ মানুষ কাজ করে। সো এটা কিন্তু বারবার বলা হয় ডিসিদের কথা, রিটার্নিং অফিসার, তার অবশ্যই দায়িত্ব আছে, ওই যে কন্ট্রোল দায়িত্ব, কিন্তু প্রিজাইডিং অফিসারের হাতে সব ক্ষমতা, কেন্দ্রের কোনো ক্ষমতা ডিসির কাছে নাই। কেন্দ্রের ক্ষমতা, কেন্দ্র বাতিল, ভোট বন্ধ করা, ভোটের ঘোষণা করা, ভোটের অন্য সব কাজ করা, এটা হলো প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। বাট প্রিজাইডিং অফিসার যারা থাকেন তারাও তো বাধ্য হন আসলে একটা পরিবেশ তৈরি করা, যে পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই পরিবেশটা দেওয়া দরকার। এবং বাংলাদেশের সব দল তো মুখী আছে, তারা নির্বাচন করতে চায়। বিশেষ করে বিএনপি তো গত 3টা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেনি বা করেনি, করতে দেওয়া হয়নি, সুতরাং তারা তো চায় যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তারা তো এটার জন্যই আন্দোলন করেছে সারা এই 17 বছর ধরে বা গত 10 বছর ধরে, যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন। তো সেখানে ইউনূস সাহেবের উচিত হবে যে, বা এই সরকারের উচিত হবে যে একটা নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করে এইটার একটা রোডম্যাপ ঘোষণা করে দেওয়া। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 5 বছর, আর কে বলেন 5 বছর, আবার এক পত্রিকা না কি আপনার মিডিয়া দেখলাম তারা আবার করছে, ভোট জরিপ করতেছে যে আপনার ইউনূস সাহেব 5 বছর থাকবে, চান কি চান না, হ্যাঁ না ভোট করতেছে। মানে নানান লোকের নানান ফন্দি ফিকির বলতে পারি। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা কি সরকারের না তার ব্যক্তিগত?
এই যে আবার একটা প্রশ্ন করলেন, এগুলো এরকম একটা আবার ইস্যু একটা আসলে প্রশ্ন ছেড়ে দেয়া করলেন, হচ্ছে। যখনই এই সব কথা হয় তখনই মানে সরকার দায়িত্ব নেয় না ব্যক্তিগত। এটা আগের তো কর্তৃত্ববাদী সরকারের সময় আমরা দেখেছি যে কেউ কিছু বললে ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য। নো, আপনি যখন সরকারে থাকেন আপনার বক্তব্য মানে সরকারের বক্তব্য। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই যে উনার এটা ব্যক্তিগত বিষয়। উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যা বলবেন ভেবে চিন্তে বলবেন, এবং যা বলবেন এটা উপদেষ্টা পরিষদের সবাই মিলে চিন্তা করে বলবেন। হ্যাঁ, তারা চিন্তা করে বলতে পারেন যে আমরা 5 বছরের জন্য থাকতে চাই, বলতেই পারেন তারা, এবং জনগণের কাছে যেতে পারেন, কোনো পদ্ধতি বের করতে পারেন জনগণের কাছে যাওয়ার। তো সুতরাং এই বক্তব্য তো আপনার একজন ওই যে লাল গোলাপ খ্যাত যে সাংবাদিক, খুবই সিনিয়র সাংবাদিক, খুবই পপুলার, আমার যৌবনে তার সেই পত্রিকা পড়তাম জয় দিনের, আমরা অনেক কিছু পড়তাম তখনকার, খুব পপুলার। তো উনি তো 17 বছর রাখতে চেয়েছেন। তো এই যে নানান কথাবার্তা এইসব মিলায় তো দেশে একটা কনফিউজিং সিচুয়েশন আমরা তৈরি করছি, এবং জনমনে একটা আশঙ্কা, অবিশ্বাস, সন্দেহ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এগুলোর কিন্তু নিরসন হওয়া দরকার। না হলে যেটা বললাম যে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের মানবাধিকার, গণতন্ত্র, এইসব বিষয়ে অগ্রগতি না হলে আমরা খুব বিপদে পড়বো। ঠিক এই বিপদের জায়গাটাই যদি আমি আজিজ ভাই আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে বিএনপি আসলে নির্বাচন চাচ্ছে এবং বিএনপি সমমনা দলগুলো নির্বাচন চাচ্ছে। এর বিপরীতে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে দল জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে সংস্কারের পরে, জামাত তো অধিকাংশ সময় বলছে সংস্কারের পরে। তো এখন যদি আমি এই দুই পক্ষ হিসাব করি এবং বিএনপি যদি নির্বাচনের জন্য এখন রাস্তায় আন্দোলনে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? দেখেন, একটা পারসেপশন তৈরি হয়েছে ইলেকশন হলে বিএনপি মেজর পার্টি হবে, অর্থাৎ সরকার ফর্ম করতে পারে। কিন্তু নির্বাচনে তো আমি দেখি জামাত আরও বেশি আগে গেছে। তারা 300 সিটের ভিতরে প্রায় 350-250 সিটের নমিনেশন ঘোষণা করে দিচ্ছে। বিএনপি তো ঘোষণা করে নাই। ছাত্ররা কিছু সিটে অলরেডি কাজ করতেছে, তো বিএনপির কোনো হয়তো ইন্ডিভিজুয়ালি কেউ কেউ কাজ করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ছাত্ররা ফাইনালি আলাদাভাবে পার্টি তারা ইলেকশন করবে না। ফাইনালি তারা দেখবেন যে একটা পোলারাইজেশন ঘটবে। হয়তো ছাত্ররা বিএনপির সাথে কিছু সিট নিয়ে ইলেকশন করতে পারে, জামাত হয়তো আলাদা ইলেকশন করবে, তাদের কিছু সমর্থক থাকলে করবে তারা। এইভাবে একটা তখনই দেখবেন যে এই যে ছাত্রদের যে দাবি, এই দাবি যেমন গণপরিষদ চায়, এগুলো এইসব ঝামেলাগুলো তো তৈরি হয়ে গেছে। এইগুলোর প্রতি আলোচনা, এগুলো যেহেতু ঐক্যমত হবে না, কোনো দলই এনসিপি ছাড়া কেউ গণপরিষদ চায় নাই। আমি তো কোনো রাজনৈতিক দলের বক্তব্য শুনি নাই। সুতরাং এটা বোধহয় আলোচনায় থাকবে না। আমার মনে হয় যে একটা পোলারাইজেশন ঘটবে। আপনার কেন মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কেন বিএনপির দিকে বা অন্য কোনো জোটের দিকে আসলে তারা জোটবদ্ধ হবে? এগুলো শুধুমাত্র নির্বাচন আসনের জন্য না, আমি ওপেন বলছি না, তারা মনেই করে, ছাত্ররা বলছে তো ওপেন টেলিভিশনে, যে তারা যদি দেশের যদি এই গ্যারান্টিগুলি না হয়, যেমন ধরেন সংস্কার করে গ্যারান্টি না হয়, তাহলে যদি ফ্যাসিস্ট সরকার আসে, অর্থাৎ আওয়ামী লীগ যদি আসে, তারা একটাও জানে বাসবে না। ওপেন বলে তারা তো নিরাপত্তাও চাইতে পারে। এই জন্য তো একটা পোলারাইজেশন আসতে পারে, এবং এটার মুভ হচ্ছে এবং কেউ এটার দায়িত্ব নিচ্ছে। অলরেডি নেগোসিয়েশন হচ্ছে। হয়তো কিছু সিট যারা সামনের কাতারের ছাত্ররা, ধরেন কথার কথা, ছাত্ররা ইলেকশন করলো, সেখানে বিএনপি প্রার্থী দিল না, হইতে তো পারে। কিন্তু এইভাবে একটা নেগোসিয়েশন হলে এইটা যদি গ্যারান্টিড হয়, তাহলে দেখবেন অনেক শর্তই কিন্তু দেখবেন আর কাজ করবে না, অর্থাৎ প্রমিনেন্ট হয়ে আসবে না, সমাধান হয়ে যাবে। আর জামাতে যাই বলেন না কেন, এরাও হলো নির্বাচনের সামনে তাদের মাইলেজ পাওয়ার জন্য, তাদের পজিশন বেটার করার জন্য নানান বার্গেনিং করতেছে। তো বিএনপি নমিনেশন ডিক্লেয়ার দিয়ে দিছে, আমাদের এলাকায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারা। বিএনপি তো প্রার্থী এখনো ঘোষণা করে নাই। এনসিপি তো অনেকে তো বলে জামাত সুশৃঙ্খল দল এবং জামাত থেকে যে একজনকে দেওয়া হবে সবাই আসলে তার পক্ষেই থাকবে। বিএনপি থেকে সেই পরিস্থিতি আছে না? সেই পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, বিএনপির ভিতরে দলাদলি সব জায়গায় আছে, কিন্তু যখন রাজনৈতিক দলে এই প্রতিযোগিতাটা আসলে থাকেই। হ্যাঁ, প্রতীক যখন দিবে, একজনকে নমিনেশন দিবে, আমার মনে হয় যে তারা ভোটের ক্ষেত্রে কোনো বিভক্তি থাকবে না। কারণ হচ্ছে দেখেন, 17 বছরে এত কেস, কানেকশন, গুম খুম, আয়নাগর, অনেক কিছু তো বিএনপির উপরে মামলা, 50 লাখ মামলা, এত কিছু হয়েছে। একটা লোক কিন্তু দল বদল করে নাই, দু একজন নিষ্ক্রিয় হয়েছে। আর আমার মনে হয় ভোটের দিন আসলে
ঠিক বিএনপির লোক ঠিক তাদের প্রতীকে ভোট দিয়ে দিবে। না, একজন দুইজন করছে গত নির্বাচনের আগে আমরা দেখেছি। ওই দুজন, এটা তো তাদের বলছে যে আমরা ঘরে ফিরে বুঝছি তো, ইব্রাহিম সাহেব আর মেজর সাজানো, হ্যাঁ সেটা আর নারায়ণগঞ্জের, সেটা তো ইলেকশনে যখন ওই মানে আমির নির্বাচন তৈরি হয় না, পার্টি করে না, পার্টি করছে তো তারপরে এই দুটো সিটে সরাসরি পার্টিতে চলে গেছে। এটা কিন্তু ঠিক ওইভাবে যাওয়া বলা হয় না। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে, ইব্রাহিম সাহেব বলছে না তাকে 12 কোটি টাকা অফার করা হয়েছে, কি করবে না? এটা বিএনপির গত 15 বছরের সবচেয়ে বড় সাফল্য, তার দলের ঐক্যটা আসলে ধরে রাখা। জনাব আবু আলম শহীদ খান, আজিজ ভাই যেটা বলছিলেন যে শিক্ষার্থীরা আসলে কোনো মেরুকরণ বা কোনো একটা মেরুর সাথে আসলে যাবে, সেটা বিএনপির সাথে হতে পারে, এবং বলছে যে বিএনপির সাথে হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে আসলে আগামী নির্বাচনে আসলে ফর্মটা কেমন হবে? সরকার, অপোজিশন আসলে কারা থাকবে, না সব মিলেমিশেই একাকার হয়ে একটা নির্বাচন হবে? না, এটা এই মুহূর্তে আমি প্রেডিক্ট করতে পারছি না, কেন এনসিপি বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে এরকমটা তো এখনো বোঝা যাচ্ছে না। বিকজ এনসিপি তার মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, হয়তো তারা আরও অন্য কারোর সাথে জোট বাঁধতেও পারে। সিট অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো আসবে যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। সেই জন্য তো এনসিপি এবং জামাত নির্বাচনটা পিছাতে চায় কেন? বিকজ তো পিছালে হয়তো তারা আরেকটু অর্গানাইজ হতে পারবে, যেটা তারা, এনসিপি একেবারেই নতুন দল এবং জামাত তো গত 17 বছর কোনো রাজনীতি করতে পারেনি। বিএনপিরও একই অবস্থা, বাট বিএনপিতে স্ট্রং একটা পলিটিক্যাল পার্টি, তার 35-40% ভোট ব্যাংক আছে, এটা তারা মনে করে, এবং বিএনপির অনেক কর্মী সমর্থক আছে, সেটা আমরাও বুঝতে পারি। তো এই ক্ষেত্রে নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো। যদিও মাঠে এনসিপিকে সেইভাবে, এনসিপির যে খুব আগ্রহ আছে জনগণের, এরকমটা মনে হয় না, যেটা এনসিপি হয়তো নিজেরা মনে করেছিল। কিন্তু আজ থেকে 6 মাস আগে যখন স্টুডেন্টরা এই আন্দোলনটা করলো, তাদের নেতৃত্বেই হলো, তারপরে কিন্তু মানুষের একটা আগ্রহ ছিল, কিন্তু সেই আগ্রহকে কিছুটা ভাটা রাজনৈতিক দল করার পরে ওটা থিতিয়ে পড়ছে বলে আমার ধারণা, মানে আমার যতটুকু ফিল্ড অ্যানালাইসিস যা বলে। কারণ এর মাঝখানে তো কয়েকটা জিনিস নিয়ে এনসিপি বা ছাত্র সমন্বয়করা অথবা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কয়েকটা ইস্যুতে তারা ব্যাক আউট করতে হয়েছে, যেমন রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটা বা তাকে ফেলে দেওয়ার ইস্যুটা, তারপরে আপনার একটা ঘোষণা, বিপ্লবের ঘোষণা, সেই ইস্যুতে তাদের ব্যাক আউট করতে হয়েছে। তো এইসব কারণে, এবং তারা যেসব করেছে, এবং সারা দেশ জুড়ে কিছু মব তৈরি হয়েছে এবং মবের পিছনে তাদের হাত আছে বা তারা মবের সাথে আছেন, এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে। কন্ট্রোল করা যায়নি। এই যে ইয়ার নামে, তৌহিদি জনতার নামে যা যা ঘটছে, নারীরা বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছেন, সব মিলিয়ে কিন্তু ছাত্রদের যে 5ই আগস্টের আগে তাদের উপরে যে আস্থা ছিল, সেই আস্থাতে একটা চির ধরেছে এরকম মনে হয়। কিন্তু সেটা হয়তো তারা কাভার করার চেষ্টা করবেন, তারা কতটা কাভার করতেছেন এটা তো এখনও বোঝা যাচ্ছে না। সেই কাভারটা তারা করতে পারবেন, বাট একটা নির্বাচনে গেলে তখন বোঝা যাবে যে তাদের কি অবস্থা হবে। এবং মাঝখানে কিন্তু আরও কিছু নতুন দল হচ্ছে। তো এনসিপির সাথে দুটা নতুন দল অলরেডি হয়ে গেছে। একটা দলে তো মানে 100-র বেশি ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবভ সামরিক বাহিনীর কর্মকর্তারা আছেন। তো সেই দলটা এবং তাদের সংগঠনটা কী হয়, আরও নতুন দল আসছে। তো এই সব মিলে একটা পরিস্থিতি হবে যেখানে আলাপ আলোচনা, ঐক্য, জোট বাঁধা এসব ঘটতে পারে। বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যাসিবাদ যাতে পুনরায় চলে না আসে, কর্তৃত্ববাদ যেন পুনরায় চলে না আসে, এইখানে একটা আমাদের ঐক্য মতে আসতে হবে। যে জাতীয় ঐক্যের কথা আপনি বলছিলেন একটু আগে, আমরা যেমন ইসরায়েলের ব্যাপারে একটা জাতীয় ঐক্য আসছি, বা আমরা যদি ভারতের ব্যাপারে একসময় জাতীয় ঐক্য আসতে পারি, আমরা এরকম ইস্যু আছে যেখানে আমরা জাতীয় ঐক্য দেখি, কিন্তু এইখানে ওই ইস্যুতে একটা জাতীয় ঐক্য হওয়া দরকার, মতৈক্য হওয়া দরকার। তো ঐক্য মতে যদি আমরা পৌঁছতে পারি যে আমরা এই সংস্কারবাদকে আর কোনোভাবেই কর্তৃত্ববাদী আমরা হয়ে যাব না, আমরা কোনো কর্তৃত্ববাদী শাসন চাই না, আমরা এমন নির্বাচন ব্যবস্থা চালু করব যে নির্বাচনের মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে, এবং পাশাপাশি তো সব সরকারের দায়িত্ব থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, বেকার সরকারের আসলে অর্থনৈতিক উন্নতি। তাই না? আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এনসিপি কি আসলে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থায় এখন রয়েছে কিনা, এক। আর 2 নম্বর হলো যে সামনের নির্বাচনে বিএনপির সামনে তো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন এরই মধ্যে বিএনপির ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে বিএনপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, যে অভিযোগটা আসলে এনসিপির ব্যাপারেও রয়েছে। তো এই মোকাবেলা করে কি আসলে বিএনপি খুব স্ট্রং অবস্থায় সরকার গঠন করে ভালোভাবে দেশ চালাতে পারবে? অনেকের ভিতরে কিন্তু এই আশঙ্কাটা রয়েছে আছে যে ক্ষমতা বিএনপি আসবে, কিন্তু তারা 5 বছর ভালো মতো সরকার চালাতে পারবে। এটা অমূলক না, এটা আছে। কিন্তু আমার বক্তব্যটা একটা জায়গায়, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি ভাবতে হবে। যেমন ছাত্ররা ভেবেছে আন্দোলনে সব যুক্ত হয়েছে, এরা আমাদের শক্তি,
কিন্তু বোঝে না আমাদের দেশের একটা কালচার আছে। ধরেন আমাদের দেশের যে মুরব্বীকে ডিভাই করা, ছাত্ররা চ্যালেঞ্জ করে কথা বলা, এটা এখনো কিন্তু আমাদের এই সংস্কৃতি কিন্তু দেশে নাই। এখন ধরেন আমার ফ্যামিলিতে 80 জন সদস্য আছে, 80 জন, তার ভিতরে ভোটার আছে 45 জন। এই 45 জন সব জুনিয়র, আমার একজন বাদে সব জুনিয়র। আমার তো ধারণা এখানে কাজ করবে না, ছাত্র যে ইজম সেটা কাজ করবে না। তো এইভাবে আপনি যত দিন যেতে থাকছে, কারণ আপনি দেখেন যে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু এইবারের ছাত্রদের মতো কোনো ছাত্র নেতৃত্ব বিতর্কিত হয়নি। সুতরাং যত দিন যাবে তত বেশি এরা ছোট হয়ে আসবে, তত বেশি বিতর্কিত হতে থাকবে। এবং এই ছাত্ররা তো বলছে যে আগে ছাত্ররা আন্দোলন করে সফল হয়েছে, কিন্তু এর পরবর্তীতে রাজনৈতিক সরকার সেগুলো আসলে ব্যবহার করেছে। কিন্তু এই নতুন শিক্ষার্থীরা তো আসলে চাচ্ছিল যে নতুন একটা বন্দোবস্ত চাচ্ছিল, কিন্তু সেইভাবে তারা কাজ করছিল না। তাদের যে অ্যাডভাইজাররা, তাদের যদি অ্যাডভাইজার তো নিশ্চয়ই কেউ আছে, যেমন এই অ্যাডভাইজাররা তো তাদেরকে আমি তো বলবো যে মিসগাইড করেছে। তাদের তো আইকন হিসেবে থাকা উচিত ছিল যে ছাত্ররা দেশ চালাবে, হ্যাঁ এখনো ছাত্র, তারা তো তাদের সব কিছু বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত ছিল, সেটা তো থাকতে পারে নাই। সব জায়গায় আপনি দেখেন অনেক কিছু। তারপর আমরা চাই যে শিক্ষার্থীরা আসলে বিতর্কের ঊর্ধ্বেই থাকুক। আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।